প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে, অর্থাৎ ধর্মচরণ অনুমোদন করে না। অপশান বি, রাষ্ট্র ধর্মকে নাগরিকের ব্যক্তিত্ব ব্যাপার বলে মনে করে এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বিচারভেদ করে না। অপশান সি, রাষ্ট্র ধর্মকে প্রশ্রয় দেয়। অপশান ডি, উপরের কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে সার্বভৌম প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজবাদী, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, সমাজবাদী প্রজাতন্ত্র, উপরের কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সার্বভৌম সমাজবাদী, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। 3 নম্বর প্রশ্ন, যখন 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান বলবৎ হয়, তখন ঠিক কীভাবে ভারতের হিন্দি স্ট্যাটাসকে অভিহিত করা হয়েছিল? প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র, সার্বভৌম প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র, সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র, অপশান ডি, সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র। 4 নম্বর প্রশ্ন, কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বি এন রাও, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। 5 নম্বর প্রশ্ন, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং একতা ও ঐক্যবদ্ধ, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, এই শব্দগুচ্ছ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 42তম, 44তম, 52তম, ওপরের কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম। তাহলে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং একতাবদ্ধ সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত হয় কত নম্বর, অর্থাৎ কততম? মনে রাখবেন 42তম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, কখনোই নয়। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 1 বার। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের মুখবন্ধ প্রথমবার সংশোধিত হয়েছে কোন সংশোধনীতে? 24তম সংশোধনী, 42তম সংশোধনী, 44তম সংশোধনী, উপরের কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম সংশোধনী। 8 নম্বর প্রশ্ন, সংবিধানের মুখবন্ধে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি ব্যবহার হচ্ছে সেটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মূল মুখবন্ধের অংশ 29তম সংশোধনী দ্বারা সংযোজিত, 42তম সংশোধনী দ্বারা সংযোজিত, 44তম সংশোধনী দ্বারা সংযোজিত। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম সংশোধনী দ্বারা সংযোজিত। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখবন্ধের লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফান্ডামেন্টালি এই ধারণাটির উৎস কোনটি? ফ্রান্সের বিপ্লব, রাশিয়ান বিপ্লব, আমেরিকার স্বাধীনতা ঘোষণা, ইউএন চার্টার।
9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রান্সের বিপ্লব। 10 নম্বর প্রশ্ন, কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায় যে প্রধান মুখবন্ধ সংবিধানের অংশে নয়? বেরুবাড়ি মামলা, গোলকনাথ মামলা, কেশবনন্দ ভারতীয় মামলা, উপরের কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, বেরুবাড়ি মামলা। 11 নম্বর প্রশ্ন, কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিবৃত করে যে সংবিধানের মুখ্যবন্ধ সংবিধানের অংশ? গোলকনাথ মামলা, বেরুবাড়ি মামলা, কেশবনন্দ ভারতীয় মামলা, উপরের সবকটি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, কেশবনন্দন ভারতীয় মামলা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক অধিকারের অনুচ্ছেদ, রাজ্য নির্দেশক নীতির অনুচ্ছেদ, মুখবন্ধ, বিচার বিভাগীয়, পূর্ণ মূল্যায়নের অনুচ্ছেদ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, মুখবন্ধ। 13 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জনগণ, সংবিধান, সংসদ ও বিধানসভা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, জনগণ। তাহলে ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কি? মনে রাখবেন, জনগণ। 14 নম্বর প্রশ্ন, সংবিধান ভারতীয় যুক্তরাজ্যকে যেভাবে বিবৃত করেছে, ইন্ডিয়া আই ভারত, ইন্ডিয়া আই ভারত ভার্সা, ইন্ডিয়া আই হিন্দুস্তান, উপরের কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়া আই ভারত। 15 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময়কালে ভারতের কত ধরনের রাজনৈতিক সংস্থা ইউনিটি নট পার্টি ছিল? ইউনিট নট পার্টি ছিল 2, 3, 4, একটি মাত্র। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 2। 16 নম্বর প্রশ্ন, যে দুজন ব্যক্তিত্ব ভারতের রাজন্য অধিকৃত রাজ্যগুলোর সংহতির জন্য বিশেষ অবদান রেখেছেন তারা হলেন সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল এবং ভিপি মেনন, সর্দার প্যাটেল এবং রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল এবং KM মুন্সি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্দার প্যাটেল এবং ভিপি মেনন। 17 নম্বর প্রশ্ন, নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা যার উপর ন্যস্ত? রাষ্ট্রপতি, সংসদ, নির্বাচন কমিশন, উপরের কোনোটি নয়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদ। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সংখ্যা 25টি রাজ্য 4টি, 24টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, 28টি রাজ্য 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 29টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় ড্যাশ সালে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947, 1953, 1956, 1959। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 1956 সালে কিন্তু ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয়। 20 নম্বর প্রশ্ন, 1948 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বিষয়ে যে কমিশন গঠিত হয় তা সভাপতিত্ব করেন কে? বিচারপতি অয়ানচু, বিচারপতি MC মহাজন, বিচারপতি SK ধর, উপরের কেউ নয়। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, বিচারপতি SK ধর। 21 নম্বর প্রশ্ন, বিখ্যাত JVP কমিটি অর্থাৎ কিনা জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং প্রটিবি সীতারামায়া কমিটি 1948 সালের ডিসেম্বরে নিয়োজিত হয়েছিল কেন? ভারতের সঙ্গে অঙ্গীভূত হওয়া রাজ্য শাসকগণকে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য, দেশে ধর্মনিরপেক্ষ প্রশাসন গঠনের উদ্দেশ্য,
ভাষাভিত্তিক রক্ষক পুনর্গঠনের বিষয় দেখানোর জন্য অপশান ডি উপরের কোনোটি নয়। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেশের ধর্মনিরপেক্ষ প্রশাসন গঠনের উদ্দেশ্যে। 12 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য হিসেবে ভারতের কোন রাজ্যটি প্রথম গঠিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। 23 নম্বর প্রশ্ন, 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান কে ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফজল আলী, কে এম পান্নির, এইচ এন কুঞ্জর, এম সি মহাজন। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ফজল আলী। 24 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন 1956 সমগ্র দেশকে যেভাবে বিভাজিত করে 22টি রাজ্য, 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, 14টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, 17টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, 4 ধরনের রাজ্য। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিচের রাজ্যগুলি তৈরি করা হয় সঠিক সময়ক্রম হলো অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, নাগাল্যান্ড। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।